যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির জানাজা সম্পন্ন। শনিবার দেশে পৌঁছাবে মরদেহ। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোটি টাকার সরকারি কেনাকাটায় অনিয়ম। দরপত্র মূল্যায়নে গায়েবী কমিটি। নেওয়া হয়েছে ডিজিটাল প্রতারণার আশ্রয়। জীবন রক্ষাকারী এবং খুব গুরুত্বপূর্ণ ওষুধগুলো খুব বাজে মানের এবং স্বীকৃত ওষুধ কোম্পানির নয়। আমি যেহেতু ওনাদের মিটিং যেদিন ছিল আমি অ্যাটেন্ড করতে পারিনি, পরবর্তীতে আমি ম্যানুয়ালি যে স্বাক্ষর দেয় সেগুলো স্বাক্ষর করেছি। ওই সাইন যেদিন হয়েছে তার আগে ওই জিনিস অ্যাপ্রুভালের জন্য পাঠানো সঠিক বলে আমি ব্যক্তিগতভাবে আমার জানা নাই। থামে ময়মনসিংহ ও সিলেটে আরও 2 শিশু মৃত্যু। হাসপাতালগুলোতে কমেনি রোগীর চাপ। বারান্দায় রেখেও দেওয়া হচ্ছে চিকিৎসা। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কক্সবাজার মেরিন ড্রাইভ প্রশস্তকরণ নকশায় পরিবর্তন। রক্ষা পেল কয়েক হাজার গাছ। অন্যান্য প্রকল্পেও দৃষ্টান্ত হিসেবে নেওয়ার পরামর্শ। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যুক্তরাষ্ট্রের হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার ফ্লোরিডার স্থানীয় সময় দুপুর 2টায় ইসলামিক সোসাইটি অফ টাম্পা এরিয়াতে অনুষ্ঠিত হয় তার জানাজা। এতে বাংলাদেশি কমিউনিটির মানুষজন সহ অংশ নেন অন্যান্যরাও। এদিকে বৃহস্পতিবার ফ্লোরিডার সময় রাত 8টার দিকে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ দেশে পাঠানোর কথা রয়েছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে প্রথমে দুবাই নেওয়া হবে বৃষ্টির মরদেহ। এরপর সেখান থেকে আরেকটি ফ্লাইটে করে 9 মে ঢাকায় পাঠানো হবে তার মরদেহ। 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর কয়েকদিন পর কয়েক দফায় ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক রয়েছেন জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু গারবেই। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 1,14,00,000 টাকার সরকারি কেনাকাটায় বড় ধরনের অনিয়ম ও অর্থ কারচুপির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে এই বরাদ্দ থেকে কেনা হয়েছে নিম্নমানের ওষুধ, যা সরবরাহ করা হচ্ছে গ্রামের মানুষকে। এই বড় অঙ্কের ক্রয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন নিজের স্ত্রীকে সদস্য করে গঠন করেন 3 সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি। অথচ কমিটির সভাপতিই জানেন না কোনো সভার কথা। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে মিলেছে এসব চাঞ্চল্যকর তথ্য। ইজিপি পদ্ধতিতে কিভাবে ডিজিটাল ও ম্যানুয়াল দুর্নীতি হয়েছে তা জানাচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ, আর ক্যামেরা ছিলেন আরেক সহকর্মী দেলোয়ার হোসেন। 2025-26 অর্থ বছরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কেনা হয় প্রায় 1,14,00,000 টাকার ঔষধ ও সরঞ্জাম। গত 15 মার্চ হাসপাতালের স্টোরে মালামাল বুঝে নিতে গিয়ে সার্ভে কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ কায়সার হাসান খান দেখতে পান বেশিরভাগ ঔষধ ও সামগ্রী নিম্নমানের, অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত দামে কেনা। জীবন রক্ষাকারী এবং খুব গুরুত্বপূর্ণ ওষুধগুলো খুব বাজে মানের এবং স্বীকৃত ওষুধ কোম্পানির নয়। আমার প্রিয় মহোদয় জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেবের কাছে প্রশ্ন করাতে আমাকে একটা ডক ফাইল পাঠান। ডক ফাইলে দেখতে পাই যে আমি যাকে খুঁজছিলাম যে মূল্যায়ন কমিটিতে কে ছিলেন, দেখি যে মূল্যায়ন কমিটির সভাপতি আমি নিজেই। তার অভিযোগ, এই কেনাকাটার জন্য তাকে সভাপতি করে কোনো দরপত্র মূল্যায়ন কমিটির সভাই হয়নি, বরং অফিস প্রধান ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন নিজেই ইজিপিতে সভাপতির আইডি খুলে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আমার অফিস প্রধান কেনাকাটার জন্য উনি নিজেই আইডি পাসওয়ার্ড তৈরি করে হয়তো আমার আইডি পাসওয়ার্ড তৈরি করে উনি ব্যবহার করেছেন। তথ্য অধিকার আইনে সভার রেজুলেশনের কপি চেয়েও মেলেনি কোনো তথ্য। পরে অনুসন্ধানে পাওয়া যায় কমিটির রেজুলেশন, যেখানে সদস্যদের স্বাক্ষরের ঘর ফাঁকা। একই ফাইলের ভিন্ন কপিতে সভাপতির স্বাক্ষরও আলাদা। এছাড়া কমিটিতে সদস্য করা হয় অফিস প্রধানের স্ত্রী ডাক্তার শামিমা সুলতানাকে। তিনি জানান 2025 সালের 30 ডিসেম্বরে সভা হলেও তিনি অংশ নেননি তাতে। আমি যেহেতু ওনাদের মিটিং যেদিন ছিল আমি অ্যাটেন্ড করতে পারিনি, পরবর্তীতে আমি ম্যানুয়ালি যে স্বাক্ষর দেয় সেগুলো স্বাক্ষর করেছি।
এবার গফরগাঁও হাসপাতালে যাওয়া যাক। কমিটির আরেক সদস্য ডাক্তার SM ইমতিয়াজ হোসাইন বলছেন, কোটি টাকার কেনাকাটার সিদ্ধান্তের মিটিংয়ের দিনক্ষণ মনে নেই তার। বক্তব্য না দিয়ে ফোনে ধরিয়ে দেন অফিস প্রধান ডাক্তার জামাল উদ্দিনকে। এই কাগজপত্রের কাজ বা মিটিং এই ধরনের কাজগুলো হয়ে গেছে সম্ভবত গত বছর। এখন আমার ঠিক সঠিক মনে পড়তেছে না যে মিটিংয়ে আমি উপস্থিত মিটিং হয়েছে কিনা, উপস্থিত ছিলাম কিনা। 30 বার। তবে ইজিপির তথ্য বলছে 25 সালে 27 ডিসেম্বর বেলা 11:52 3 সদস্য একই সময়ে রিপোর্ট সম্পন্ন করেছেন। প্রশ্ন, সভা যদি 30 তারিখে হয় তাহলে 3 দিন আগে কিভাবে সম্পন্ন হলো টেন্ডার প্রক্রিয়া? বিষয়টিকে ভুল আখ্যা দিয়ে রিপোর্ট প্রকাশ না করার অনুরোধ জানান অভিযুক্ত কর্মকর্তা। সিভিল সার্জন বলছেন, বিষয়টি বিব্রতকর। ওই সাইন যেদিন হয়েছে তার আগে ওই জিনিস অ্যাপ্রুভালের জন্য পাঠানো সঠিক বলে আমি ব্যক্তিগতভাবে আমার জানা নাই। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগগুলো তদন্তর পরে আমি আমার মতামত সহ আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিজি অফিস এবং মিনিস্ট্রিকে জানাবো। ওয়ার্ল্ড সার্জিক্যাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের সরবরাহ করা এসব ওষুধ ও সরঞ্জামের প্রায় 60% এরই মধ্যে হাসপাতালে পৌঁছেছে, যা বিতরণ করা হচ্ছে রোগীদের মধ্যে। যখন সরকারি হাসপাতাল থেকে কোনো ঔষধ নেন তাহলে তারা আস্থা রাখেন সরকারের উপরে যে ভালো জিনিসটি পাচ্ছেন তারা। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সংশ্লিষ্টরা বলছেন, ঔষধ কেনার ক্ষেত্রে যদি অনিয়ম বা দুর্নীতি ঘটে থাকে তাহলে এর সাথে যারা যারা জড়িত প্রত্যেককেই শাস্তির আওতায় আনা হোক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দেশে হাউমা উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় সিলেট ও ময়মনসিংহে প্রাণ গেছে আরও 2 শিশুর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে 40 জন, ভর্তি আছেন 94 জন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 9 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 11 জন। চিকিৎসাধীন রয়েছেন 109 জন। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড় রয়েছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 28 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এই আদেশ দেওয়ার কথা রয়েছে। এ মামলায় গ্রেফতার আছেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার 4 নেতা, বাকিরা পলাতক। এর আগে গত 26 এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ তাদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়। 2024 সালের 18 ও 19 জুলাই কখন কোথায় কি ঘটেছে এসবের বর্ণনা দেন রাষ্ট্রপক্ষ। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপের প্রসঙ্গ তুলে ধরা হয়। একই সঙ্গে অন্য আসামিদের উপস্থিতি ভিডিও ফুটেজে উঠে এসেছে বলেও ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। তবে অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চেয়েছেন তাদের আইনজীবীরা। বিধানসভা নির্বাচনের ফল ঘিরে আরও অস্থির হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। বুধবার রাতে খুন হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। কলকাতার মধ্যমগ্রামে তার গাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে, গুরুতর আহত হন গাড়ি চালকও। ঘটনাটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ও এতে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। এদিকে সিসিটিভি ফুটেজ যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার স্থানীয় সময় রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় 2 অস্ত্রধারী। ছোড়া হয় 4 রাউন্ড গুলি। ঘটনাস্থলে প্রাণ হারান সহকারী চন্দ্রনাথ রথ। গুরুতর আহত হন গাড়ি চালক বুদ্ধদেব বেরা। গুলি চালিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় অস্ত্রধারী। ছোড়া হয় 4 রাউন্ড গুলি। ঘটনাস্থলে প্রাণ হারান সহকারী চন্দ্রনাথ রথ। গুরুতর আহত হন গাড়ি চালক বুদ্ধদেব বেরা। গুলি চালিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় অস্ত্রধারীরা। অতর্কিত হামলার পর শুভেন্দু অধিকারীর সহকারী ও গাড়ি চালককে নেওয়া হয় কলকাতার মধ্যমগ্রাম হাসপাতালে। মৃত্যুর খবর শুনে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে রাত 12টার দিকে সেখানে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দাবি করেন হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।
पुलिस का डीजीपी का बात है 2-3 दिन रेकी करके फुल्ली प्री प्लान्ड मर्डर पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया स्टेट का सीनियर पुलिस ऑफिसर है हम लोग बहुत पेनफुल हार्ट में ये जो मर्मांतिक हादसा हुआ পুলিশ জানিয়েছে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে তথ্য পাওয়া গেছে যা যাচাই করা হচ্ছে বাজেয়াপ্ত করা হয়েছে একটি প্রাইভেট কার জড়িতদের দ্রুত ধরার আশ্বাসও দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে সেটির নম্বর প্লেট বিকৃত করা ছিল ব্যবহৃত নম্বর প্লেটটি শিলিগুড়ির একটি গাড়ির কিন্তু সেটি নকল ঘটনাস্থল থেকে কয়েকটি ব্যবহৃত কার্তুজ এবং তাজা গুলিও উদ্ধার করেছি এখন পর্যন্ত সংগৃহীত তথ্যগুলো খতিয়ে দেখছি এই মুহূর্তে শুধু এটুকুই জানাতে পারি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতায় প্রাণ গেছে 4 জনের অনিক রহমান যমুনা নিউজ আরও খবর জানবো পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় সুকান্ত একটু আগে আপনার সাথে কথা ছিল নির্বাচনের পরবর্তী সহিংসতায় 4 জনের প্রাণ গেল এরপরে এই হত্যাকাণ্ড শনিবার যে নতুন সরকারের শপথের আগে এসব ঘটনা সার্বিক আইন শৃঙ্খল পরিস্থিতির উপর কেমন প্রভাব ফেলবে আপনার কাছে কি মনে হচ্ছে আপনাকে বলে রাখি যে আপনি যখন বলছেন 4 জন সেই সময় আমাদের কাছে খবর এলো মালদা গতকাল রাতে ঈশান হালদার নামে এক বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করে অভিযোগের সাবেক শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় 28 বছরের এই যুবককে আপনি জানেন যে ইতিমধ্যেই যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের মরদেহ অর্থাৎ লাশ হসপিটাল থেকে নিয়ে পুলিশ মর্গে ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়েছে দুপুর 2টো নাগাদ তার ময়নাতদন্ত শুরু হবে তার সঙ্গে আহত হয়েছিলেন বুদ্ধদেব বেরা যে গাড়ির যে চালক ছিলেন আত্মসহায়কে তার অবস্থাও কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক এর সঙ্গে আরো একটি তথ্য যে বসিরহাট অর্থাৎ এই উত্তর 24 পরগনা জেলাতে বসিরহাটে সেখানে রোহিত রায় নামে এক বিজেপি কর্মীকে গতকাল রাতে গুলি করা হয় পাশাপাশি কলকাতা লাগোয়া অর্থাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চলের বরানগরে সেখানেও গুলি চালানোর ঘটনায় একজন বিজেপি কর্মী জখম হয়েছেন এছাড়া সব থেকে উল্লেখযোগ্য যে অভয়া কাণ্ড হয়েছিল সেই অভয়া যে বাড়ি বাসভবন সেখানে গতকাল রাতে ব্যাপক বোমাবাজি করা হয় এবং গোটা এলাকা আতঙ্কের সৃষ্টি করা হয় অভয়ার মা তিনি কিন্তু রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের ডিজিকে তিনি ফোন করে তার অসহায়তার কথা জানান তারপরে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে অর্থাৎ এই সাবেক শাসক দলের সঙ্গে বর্তমান শাসক দলের যে যুদ্ধ সেটা কিন্তু এখন জানমাল হানির ক্ষেত্রে একটা দাঁড়িয়ে গিয়েছে এবং গোটা পরিস্থিতি কিন্তু একটা উত্তেজনা এবং সংকটময় পরিস্থিতিতে রাজ্য চলে যাচ্ছে গতকাল খুবই স্বাভাবিক অনেক ধন্যবাদ সুকান্ত আপনাকে এদিকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও 3 তৃণমূল কর্মীর প্রাণহানির ঘটনারও প্রতিবাদ জানিয়েছে দলটি নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকা সত্ত্বেও গেল 3 দিন ধরে বিজেপি সমর্থিত দুষ্কৃতকারীরা এসব ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ করা হয় দোষীদের শনাক্ত করে অবিলম্বে বিচারের আওতায় আনা সহ কঠোরতম পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস একসঙ্গে হাত ধরাধরি করে চলছে উন্নয়ন ও প্রকৃতি রক্ষা উদাহরণ হলো প্রশস্তকরণাধীন কক্সবাজার টেকনাফ 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক কয়েক হাজার গাছ রক্ষায় নকশায় সামান্য অ্যালাইনমেন্ট পরিবর্তন করেছে বাস্তবায়নকারী সংস্থা ভবিষ্যতে অন্য প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে উদাহরণ হিসেবে নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের একপাশে সবুজের সমারোহ নিয়ে উঁচু পাহাড় অন্য পাশে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বালিয়াড়ির বুকে দুয়ের বুক ছিঁড়ে প্রশস্ত পিচ ঢালা পথ কক্সবাজার থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত এই মেরিন ড্রাইভ পাড়ি দিতে ছুটে আসেন দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক 2 লেনের সড়ক ভার বহন করতে না পারায় প্রকল্প নেওয়া হয় 4 লেন করার সিদ্ধান্ত হয় কাটা হবে প্রায় 6000 গাছ নির্মাণ কাজ এগিয়ে চলছিল গাছ কেটেই এরই মধ্যে কাটা পড়েছে প্রায় 3000
বাকি গাছগুলোর হয়তো ভাগ্যপ্রসন্ন। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি গাছ রেখেই বাকি কাজ করার নির্দেশ দেন। এ থেকে প্রায় 3000-এরও অধিক গাছ এই মেরিন ড্রাইভ এলাকা থেকে অপসারিত হয়েছে বিভিন্ন সময়ে। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নতুন করে কোনো গাছ এখান থেকে অপসারিত হয় নাই। এখন আমাদের ধারণা অনুযায়ী যে 1800 থেকে 2000 গাছ এখনো বিদ্যমান আছে। পর্যটক ও পরিবেশবাদীরা বলছেন, প্রধানমন্ত্রীকে যেন বারবার এমন নির্দেশনা আর দিতে না হয়। যেসব গাছ কাটা পড়েছে সেগুলোর স্থলে যেন নতুন গাছ লাগানো হয়। উন্নয়নে ভাবা হয় পরিবেশ ও প্রাণ প্রকৃতি। মেরিন ড্রাইভের সৌন্দর্য হচ্ছে এই মেরিন ড্রাইভের দুই পাশে সারি সারি গাছ। এই গাছগুলো কেটে ফেললে মেরিন ড্রাইভের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। পরিবেশের ক্ষতি না করে গাছ পাহাড় এবং নদী খাল বিল যেন বড় না করে উন্নয়নগুলো করা হয়। মাটি ধরে রাখার জন্য এই ঝাউ গাছগুলো অত্যন্ত উপযোগী। দেশের বাইরে থেকেও কিছু গাছ এনে লাগানো হয়, ওগুলো কিন্তু আরো সৌন্দর্য বর্ধন করবে। এমন কোনো উন্নয়ন আমরা চাই না যে উন্নয়ন করতে যাইয়া আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি হবে, অস্তিত্ব বিপন্ন হবে। ডেভেলপমেন্টের কাজটা শেষ হবে তখন যাতে আবার নতুনভাবে এখানে বনায়ন করা হয়, কিছু অর্নামেন্টাল ট্রি এবং কিছু যাতে পরিবেশ রক্ষা হয়, এরকম কিছু রেয়ার ট্রি যাতে এখানে লাগানো হয়। স্থানীয়দের মতে মেরিন ড্রাইভ টেকসই করতেও ঝাউগাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ দরকার। সড়ক প্রশস্তকরণের কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 16 ও 17 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। জুবাইর রিফাত, যমুনা নিউজ। তীব্র যানজটে অতিষ্ঠ লক্ষ্মীপুর পৌরবাসী। প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা আর ফুটপাতে হকারদের দৌড়াতে এই ভোগান্তি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। পুলিশ সুপার বলছেন, যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। তবে এই ব্যাপারে কথা বলতে নারাজ দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক। মূল সড়ক থেকে অলিগলি সব জায়গারই একই হাল, যানজটে স্থবির জনজীবন। এই চিত্র লক্ষ্মীপুর পৌরসভার। শহরে প্রবেশের সবকটি পথে ব্যাটারি চালিত রিকশা, অটো আর সিএনজির দাপট। অতিরিক্ত যানবাহনের চাপে 2 কিলোমিটার পথ যেতে সময় লাগে 1 ঘন্টারও বেশি। তাছাড়া যত্রতত্র পার্কিং, প্রধান সড়কের ফুটপাতে ভ্রাম্যমাণ দোকান, মোড়ে মোড়ে সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ডের কারণে যানজট নিয়েছে স্থায়ী রূপ, যাতে অতিষ্ঠ পৌরবাসী। হকাররা যে যানজট করে, স্কুলের, কলেজের, প্রাইমারির কোনো ফলাই রাখতে পারে না। অটো জ্বালাতনের কারণে আমরা লক্ষ্মীপুরে বর্তমানে বসবাস করা অযোগ্য হয়ে গেছে। ধরেন উত্তর স্টেশন থেকে দক্ষিণ স্টেশন যাওয়া পর্যন্ত প্রায় আধা ঘন্টার চেয়ে বেশি সময় লাগে। ধরেন ইমার্জেন্সি অনেক রুগী যদিও আসে, কি যে দুর্ভোগে পড়ে। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি আর অব্যবস্থাপনাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। ড্রেনের উপরে বিভিন্ন গাড়ি ঘোড়া রাখি দেয়। এই বিষয় নিয়ে আসলে এই সমাধানটা যদি লক্ষ্মীপুরবাসীর জন্য সমাধান করতে অনেক সহজ। আসলে এই বিষয়টা নিয়ে আমরা বারংবার জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা মিটিংয়েও বলছি, লক্ষ্মীপুরে অটোরিকশার দৌরত্বে জনজীবন অতিষ্ঠ। হকারদেরকে যদি উঠে দেয় তাহলে যানজট নিরসন করা আমার মনে হয় যে সম্ভব। পুলিশ সুপার জানালেন, যানজট কমাতে প্রতিনিয়তই হিমশিম খেতে হচ্ছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পৌর প্রশাসক। আমাদের যে ট্রাফিক পুলিশ নিয়মিতভাবে কাজ করছে, আমাদের যে নিয়মিত জনবল তার চেয়ে বেশি পরিমাণ জনবল আমরা দিয়েছি। আমরা হকার উচ্ছেদ করার অনেকবার চেষ্টা করেছিও এবং আমরা আমাদের যে জেলা প্রশাসন রয়েছে তাদের কাছ থেকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করেছি। 28 বর্গ কিলোমিটারের একটু বেশি আয়তনের পৌরসভায় প্রায় 5 লাখ মানুষের বসবাস। জারিন অর্নি, যমুনা নিউজ। ইরান যুদ্ধ দ্রুতই শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে জর্জিয়ার রিপাবলিকান গভর্নর প্রার্থীর র্যালিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি। এ সময় ট্রাম্প দাবি করেন, ইরানকে বাজেভাবে হারাচ্ছে তার দেশ, এটিকে যুদ্ধ নয় সামরিক অভিযান আখ্যা দিয়েছেন তিনি। পাশাপাশি দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন না। এদিকে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্টের সাথে আলোচনায় মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না তেহরান। তার অভিযোগ, দুবার আলোচনায় বসার পরও দুবারই পেছন থেকে ছুরি মেরেছেন মার্কিনিরা, চালিয়েছে সামরিক আগ্রাসন।
খাগড়াছড়ির পানছড়িতে ইমন হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ভোরে পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, ভোরে ইমন হোসেন নামের ওই যুবক এলাকার সমিলের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী এলাকায় ঐতিহাসিক একটি দোতলা ভবন ভেঙে ফেলেছে স্থানীয় এক ব্যক্তি। বড় শিব মন্দির আর দোল মন্দিরের মাঝের এই বাড়িটি ছিল রাজ পরিবারের দারোয়ানের বাসভবন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর আর স্থানীয় প্রশাসন বলছে, খবর পেয়ে বাড়ি ভাঙার কাজ বন্ধ করা হয়েছে। এর প্রত্নতাত্ত্বিক মূল্য বিবেচনায় হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা হবে। ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ির বিস্তৃত এলাকায় অবস্থিত এই ভবনটি রাজপরিবারের দারোয়ানের বাসভবন হিসেবে পরিচিত ছিল। জনশ্রুতি রয়েছে 19 শতকের দিকে এই বাড়িতেই থাকতেন রাজপরিবারের দারোয়ান নিতাই সিং। গত 14 এপ্রিল মনিরুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে বাধার মুখে প্রথমে না ভাঙার প্রতিশ্রুতিও দেন, পরবর্তীতে সেই প্রতিশ্রুতিও রাখেননি। মনিরুল ইসলামের দাবি, বাড়িটি তার দাদা 1957 সালে একজন মাড়োয়ারির কাছ থেকে কিনেছিলেন। পরে এই বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন তারা। জমির সকল কাগজপত্র তার কাছে রয়েছে। আমার নিজের যেহেতু বসত বাড়ি, আমি প্রয়োজনে ভেঙে ফেলছি, এটা আমার কোনো মনেই হয়নি। কাগজপাতি সব সব ওকে। কি ওকে বলে? ওকে বলতে আমাদের 4 ভাইয়ের নামে দিয়েছে, খারিজ আছে, খাজনা আছে। ঐতিহাসিক এই স্থাপনা ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এখানে যে ভাঙার পর এখানে যে প্রাচীন একটা ঐতিহ্য ছিল, ভাঙার পর সেই ঐতিহ্যটা আর নাই। দেখতে খারাপ লাগে, যদিও মানে পুরাতন একটা বিল্ডিং, ঐতিহ্যবাহী, দীর্ঘদিন থেকে দেখে আসছি, এখন নাই। এটা না ভাঙে আগে জানতে হতো যে এটা ভাঙা যাবে কিনা। এগুলা সরকার দেখুক, বা আমাদের পুঠিয়া যে কাস্টোরিয়ান আছে উনি দেখে এগুলার হচ্ছে সংস্কার করার ব্যবস্থা নিলে পুঠিয়ার জন্য ভালো হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে, কারো নিজের সম্পত্তি হলেও প্রত্নতাত্ত্বিক মূল্য থাকায় তা হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা হবে। পুরাকীর্তির যে আইন আছে 68 সংশোধিত 1976, এর 19-এর 3 ধারা এবং 19-এর 1, 2 এবং 12-র 3 ধারায় আছে যে কোনো পুরাকীর্তির আশেপাশে এর নষ্ট হয়, বিনষ্ট হয়, মানে কোনো ক্ষতিগ্রস্ত করে, এই ধরনের স্থাপনার আশেপাশে কোনো কিছু ভাঙা যাবে না, নতুনভাবে তৈরি করা যাবে। প্রশাসন বলছে, প্রত্নতাত্ত্বিক মূল্য থাকায় বাড়ি ভাঙার কাজ বন্ধ করে দেয়া হয়েছে। যেহেতু ব্যক্তি নামীয় রেকর্ড, সেই রেকর্ডের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ থাকে আমাদেরকে জানাতে, এবং আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিব। তবে আপাতত আমরা কাজ বন্ধ রেখেছি, এবং এটি সংরক্ষণের জন্য আর্কিওলজি উদ্যোগ নিলে আমরা সে বিষয়ে ব্যবস্থা নিব। ইউনো বলেন, সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর উদ্যোগ গ্রহণ করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হবে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। দর্শক, এই ছিল যমুনা নিউজে।